বর্ধমান শহরের প্রাণকেন্দ্র রাধানগর পাড়ায় শ্রীরামকৃষ্ণ সাত্মানন্দ মঠ, ঠিক মঠেই আমি বসে আছি এবং আমার সামনে আছেন এই মঠের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজি মহারাজ, ওরফে দিলীপ মহারাজ। দিলীপ মহারাজের আমি পরিচিত বেশি, এলাকার মানুষজন ভক্তরা সেইভাবেই চেনেন। তো মহারাজকে আমি একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে যে আপনার তো এই মঠটার বয়স কত? আমাদের এই মঠটার বয়স হচ্ছে 61 বছর। 61 বছর চলছে। বাংলার 1371 সালে কার্তিক মাসে এটা প্রতিষ্ঠা হয়। মানে কিভাবে আপনি এই সন্ন্যাস বা সাধু জীবনে এসেছেন, এটা যদি একটু ছোট করে বলেন। আমি ছোট থেকে একটু মাকে নিয়ে আমার ভালো লাগতো, সেইভাবে আমার পরিবারের লোকজন তখন আমাকে সাপোর্ট করেছিল এবং দাদু আমাকে প্রথম এই জায়গাটা দিয়ে একটা ছোট্ট মন্দির করে দেয় টালির চালে। তারপরে এটা পরবর্তীকালে অনেকদিন পরে এটা ট্রাস্টি হয় এবং ভক্তরা সাহায্য করে এটা এখনকার যে রূপ এটা দেখা যাচ্ছে। মহারাজ, আপনার হঠাৎ এরকম ইচ্ছে হলো যে এখানে একটা আশ্রম আছে, আবার আপনি বলাগড়ে একটা আশ্রম করলেন গঙ্গার তীরে, তো গঙ্গার তীরটা কেন বেছে নিলেন? আমার একটা ছোটোর থেকে ইচ্ছা ছিল যে মানে গঙ্গার ধারে একটা যদি কুঠিয়া করা যায়, ঠিক বড় আশ্রম কিছু এরকম চিন্তাভাবনা ছিল না, কুঠিয়া যদি করা যায়। তো আমি দেখেছি যে মানে ভেবেছিলাম যে এটা হয়তো আমার জীবনে সম্ভব নয়। তো সে বহু টাকার ব্যাপার, তারপরে খোঁজখবর কোথায় জায়গা আছে না আছে পাওয়া খুব অসুবিধাজনক ভেবেই আমি আর বিশেষ কিছু বলিনি। কিন্তু সময় একটা এসে গেল যে এক ভদ্রলোক তার স্বামী স্ত্রী দুজনে এসেছিলেন, অল্প কিছুদিন তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো তার মধ্যে ওই দিনই ওনারা এখানে বসছিলেন, আমাদের এই মূল কেন্দ্রেতেই রাধানগরে বসছিলেন। তো কথা প্রসঙ্গে একটা কথা হলো যে ওনাকে বললাম যে এই জন্ম তো আমার হলো না, তো আগামী জন্মে যদি আপনার মতন একটা মানুষ পাই তাহলে পরে এরকম গঙ্গার তীরে একটা আশ্রম করার আমার ইচ্ছা আছে, কুঠিয়া অন্তকে ছোট করে একটা করার ইচ্ছা আছে। তা কিছুক্ষণের মধ্যেই তার একটা ফোনে রিং বাজলো। তো রিং কোন সময়ের কথা যদি বলেন? এইটা আপনার 14-15 সাল হবে, 14 সাল হবে, মানে মন্দির প্রতিষ্ঠার আগের বছর, 1 বছর আগের কথা বলছি। 1 বছর আগে। তারপর দিয়ে ফোন বাজাতে উনি ফোনটা ধরে প্রথমেই দেখলাম যে বললেন, কাকে বললেন আমি বুঝতে পারলাম না, কিন্তু পরে বুঝেছিলাম। তখন বললেন যে এই তোমার গঙ্গার ধারে কোনো জায়গা আছে এরকম আশ্রম করতে পারার মতো? তো উত্তর দিক থেকে উত্তর এলো যে হ্যাঁ আছে, আপনি কিরম জায়গা চাইছেন? বলে ঠিক আছে, তুমি জায়গার মালিকের সঙ্গে কথা বলো, আমি 2-4 দিনের মধ্যে মহারাজকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এইটুকু কথা আমি শুনলাম। তারপরে পরবর্তীকালে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় থেকে ফোনটা এলো, কীভাবে এলো? বলে আমিও জানি না, তবে ফোনটা এলো আমার এক দালালের কাছ থেকে, ওইদিকে আমার জায়গা কিছু নিয়ে আছে, তো সেইখান থেকে ফোনটা এলো। তাই ওকে জিজ্ঞেস করলাম তো আপনি কবে যেতে পারবেন, একবার জায়গাটা দেখে আসবেন। আমি বুঝতেই পারছি না যে কোথায় গঙ্গার ধারে উনি জায়গা পেলেন, ওনার ওখানে কী সম্পর্ক, আমি কিছুই বুঝতে পারছি না। তো উনি বলছেন, আমি শুনছি, যাই হোক। তারপরে আমরা হ্যাঁ 2 দিনের মধ্যে যেদিন বলবেন আমি যাব। যে একদিন আমরা এখানে খাওয়া দাওয়া করে গেলাম। জায়গাটা হুগলি জেলার বলাগড় ব্লকের মধ্যে ওই জায়গাটি, গ্রামটির নাম সুখরিয়া। সুখরিয়া? সুখরিয়া। আচ্ছা। দিয়ে সেখানে জায়গা দেখলাম, তখন জঙ্গল আকৃতি।
দেখে পছন্দ হলো। তার পাশেও একটা জায়গা ছিল, সেই জায়গাটা কোনো কারণে আমাদের হয়নি, সেটা নিয়ে আমারও কথা ছিল। কিন্তু তখন এই জায়গাটাই উনি ঠিকঠাক করে আমাদের জায়গাটি ক্রয় করে ট্রাস্টির হাতে তুলে দিয়ে উনি একবারে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছিল। তো এইটাই হচ্ছে আশ্রমের প্রথম শুরু। তারপরে আচ্ছা, এলাকাটা নিয়ে একটু বলি। এলাকাটা তো বেশিরভাগ মানুষ তো মৎস্যজীবী। হ্যাঁ, ওখানে জেলে প্রধান জায়গা, জেলেরাই ওখানে বেশি বাস করে। এবং আমরা যখন প্রথম ওখানে যাই তখন ওইখানকার মানুষজনকে ঠাকুরের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা কেউ শ্রীরামকৃষ্ণদেবকে চিনতেই পারছিল না, নামই শোনেনি। নাম শুনলেও ঠিক ফটোতে বুঝতে পারছে না, ওরা বলছে এটা মামা খাপা কি অন্য কিছু। যাই হোক, তো এখন বেলুড় মঠ থেকে বলাগড় আমরা দেখেছি 90-95 কিলোমিটার রাস্তা আছে। এইটুকু রাস্তার মধ্যে এরা বেলুড় মঠ সম্বন্ধে, সেটা জলপথে হয়তো আরো কম হবে, জলপথে আরো কম হবে। তো সেই আমরা বুঝতে পারলাম না যে এখানে এরম অবস্থা কেন। তারপরে জানলাম যে এখানে ইস্কনদের খুব দাপট আছে, কারণ একটু কাছাকাছি নবদ্বীপ, সেই জন্যে ইস্কনের লোকজন ওখানে আসে এবং বাড়িতে বাড়িতে গিয়ে ওরা দীক্ষা টিক্ষা দেয়, এরকম একটা কিছু ব্যাপার শুনলাম। তো সেই জন্য ওখানে খুব হরিভক্ত লোকটাও আছে, খুব হরিনাম টরিনাম হয়, 24 প্রহর অষ্টপ্রহর সব হয় দেখেছি। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেছি যে প্রচুর তন্ত্রের একটা কোনো সময় ছিল, হয়তো প্রচুর কালী মন্দির আছে। এবং সেইখানের মধ্যে সিদ্ধেশ্বরী মন্দির একবার আমাদের শ্রীরামকৃষ্ণদেব গিয়েও ছিলেন, ওইখানে একটা ফলক লেখা আছে। তো সেইখানে আমরা কথামৃত কোনো ফুড নোটে আছে যে কেশবচন্দ্র সেনের সঙ্গে সম্ভবত যে গঙ্গা বক্ষে বেরিয়েছিলেন এবং ওই সোমরা বাজারে এমনি ওইখানে পর্যন্ত এসেছিল। তো এসে তারপরে ওখান থেকে ফিরে গিয়েছিলাম। তো আমার ঠাকুরের পদধূলি ওই জায়গাটা আছে। হ্যাঁ, সেটা পরবর্তীকালে আমাকে কথামৃত দেখিয়েছিল ওখানকার একজন ভদ্রলোক, তপন রায় বলে। তো তখনই আমার একটু মনে হয়েছিল যে এই জায়গাটার উপর ঠাকুরের হয়তো নিশ্চয়ই দৃষ্টি পড়েছে, এর ওপর দিয়ে তো গেছেন। তাহলে এখানে প্রত্যন্তর জায়গা, আমাদের তো জানাশোনাও কিছু ছিল না, কিন্তু এখানে আর কী করে যোগাযোগ। তারপরে যে ভদ্রলোক আমাদের এটা দিয়েছেন, পরে জানতে পারলাম যে তার শ্বশুরবাড়ি ওইখানে, সেই সূত্রে উনি এগুলো জানতেন এবং ওইখানে আরও তার সম্পত্তি আছে অন্যান্য জায়গায়। তো এইভাবে ওইটা আমাদের সৃষ্টি হয়। এবং তারপরে গ্রামের লোক একটু মন্দিরের কথা বলতে লাগলো। তার আগে আমাদের একটু ছোট 3 কোটির একটা সাধু নিবাসের মতন করা হয়েছিল, সেটা প্রায় 13 লক্ষ টাকা খরচা হয়েছিল, ভক্তরাই সব দিয়েছিলেন। আর এখন একটা যে কনস্ট্রাকশন হচ্ছে মন্দিরের, তার বেসমেন্টটা আমাদের এই 6 ফেব্রুয়ারি স্বামী লোকোত্তরানন্দজি কামারপুকুর মিশনের উনি এসে উদ্বোধন করে গেছেন। তা আমাদের সেইটি উদ্বোধন হয়েছে এবং বাৎসরিক উৎসব হিসেবেও আমরা লাটু মহারাজের জন্মতিথি যেটা ধরা হয় মাঘী পূর্ণিমার দিন, সেই দিন আমরা বাৎসরিক উৎসবটা করি। সেটা এবারে সম্ভবত 12 তারিখ পড়েছিল বলে, 12ই ফেব্রুয়ারি। তো 6 তারিখে আমাদের ওটা উদ্বোধন হয়, 12 তারিখে বাৎসরিক উৎসব হয়। সেখানে প্রায় 4-4.5 হাজার মানুষ প্রসাদ পান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কীর্তন হয়, অন্যান্য অনুষ্ঠান থাকে। তো মানুষ খুব এনজয় করে ওটা। এইভাবে ওই আশ্রমটা গড়ে উঠেছে। সেখানে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় করা হয়েছিল, কিন্তু করোনার পরে সেটা আপাতত বন্ধ রাখতে হয়েছে। এখন এই মন্দিরে কাজ হলে আবার ওইগুলো চালু করার চেষ্টা করা হবে। হ্যাঁ, তখন অ্যাক্টিভিটি ওখানে কি কি আছে? মানে অ্যাক্টিভিটি এখন তো করোনার পথে বন্ধ হয়েছে, কারণ আগে আমাদের দাতব্য চিকিৎসালয় ছিল, সেখানে বর্ধমান থেকে ডাক্তার নিয়ে যাওয়া হতো, সেটা হোমিওপ্যাথিক ছিল। আর কোচিং সেন্টার ছিল,
বাচ্চাদের একটু পড়ানো হতো। ওখানে মহারাজ যিনি থাকেন অরুণানন্দ, উনি পড়াতেন। তো এই দুটো কাজ আরম্ভ করেছিলাম আমরা। আর একটু ঠাকুরের সামান্য দশপ্রচারের পূজা, আর সন্ধ্যাবেলায় আরতি, একটু পাঠ, বিকেলবেলায় ঠাকুর কথামৃত পাঠ, এসবগুলো আমাদের প্রার্থনাটা হয় রোজ, প্রার্থনা রোজই হয়, চালু করা হয়েছে। আর বছরে একবার উৎসব হয়। তো এই বছর থেকে তো আমরা ওখানে অন্নপূর্ণা পুজো আরম্ভ করেছি, ওই নতুন গৃহেতে মন্দির হচ্ছে, তার নিচে তলাতে এখন ঠাকুরকে বসানো হয়েছে। এখন ওইখানে অন্নপূর্ণা পুজো এবং সেই ইয়েতে কুমারী পুজো সব কিছু বিধি অনুযায়ী করা হয়েছে। মোট কতটা জায়গা আছে ওটা? 32 কাঠা। 32 কাঠা। এবং কিরকম খরচ এই মন্দির তৈরি করতে? মন্দির করতে আনুমানিক খরচা আমরা 6 কোটি টাকা ধরেছি। টোটাল 6 কোটি টাকা। হ্যাঁ। মানে কিভাবে আসছে এই টাকা? কিভাবে আসছে, ভক্তরা দিচ্ছেন। এখন কাজ একটু ঢিমাতালে চলছে। এখন অনেকটাই কাজ হয়ে গেছে, কিন্তু টাকাও অনেকটাই খরচা হয়ে গেছে, প্রায় 1.5 কোটি টাকার মতন খরচা। মানে জায়গা এবং কনস্ট্রাকশন দুটো মিলিয়ে প্রায় 6 কোটি টাকার বাজেট? না, জায়গাটা আলাদা, জায়গা বাউন্ডারি এগুলো আলাদা, এগুলো আলাদা। শুধু মন্দির এবং শুধু মন্দিরেরটাই এখন এরকম একটা অনুমান করা যাচ্ছে। সাধু নিবাস আলাদা করে? সাধু নিবাস 13 লক্ষ টাকা খরচা হয়েছিল, সেটা তো বছর 5 আগে করা হয়েছে। আচ্ছা, আর যাত্রী নিবাস কিছু আছে? মানে যাত্রী নিবাস আপাতত সেরকম নেই। ওই টিনের চাল ঘর, যেটা আগে আমরা থাকতাম সাধুরা, সেইখানটাই রাখা আছে। তবে এখন থাকলে কষ্টটা, মানে গরমে তো গরমে, হ্যাঁ গরমে, কিন্তু 5-7 জন 10 জন থাকা যায়, 10 জন পর্যন্ত থাকা যায়। হ্যাঁ, থাকা যায়। আচ্ছা, থাকা যায়। তবে এখন লোকজন অভাবের জন্য প্রসাদের ব্যবস্থা সেরকম করা যায় না, আমাদের বাইরে থেকে নিয়ে ব্যবস্থা করতে হয়। যদি কেউ যায় ভবিষ্যতে সেটা হয়তো সেগুলো করা যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। এখন কেউ গেলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু বলে যেতে হবে। হঠাৎ করে গেলে হয়তো 1-1 জন গেলে অসুবিধা নেই, কিন্তু 5-7 জন গেলে না বলে অসুবিধা নেই। আচ্ছা, ওখানে মন্দিরের আশেপাশে দর্শনীয় স্থান বলতে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটা শ্রীরামকৃষ্ণের পদার্পণ হয়েছিল, আনন্দময়ী মা, আনন্দময়ী আশ্রম, এই আনন্দময়ী কালী মন্দির আছে, কালী মন্দির, সেইখানে নাকি শোনা যায় রানী রাসমণি গিয়েছিলেন। সেই মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বর মন্দির হয়েছিল। এটা মানে দক্ষিণেশ্বর মন্দিরের আগে ওই মন্দির তৈরি হয়েছিল। সেটা এখনো আছে ওখানে? এখনো বর্তমান সেখানে পূজা আজা হয়, উৎসবাদি হয়, আরো অনেক কিছু। সেটা কত দূর? মানে ঠিক ওই আমাদের আশ্রম থেকে 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটারও কম হবে। তো ওই রকম কাছাকাছি বোধহয় একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি কিছু? জমিদার বাড়ি আছে। এমনি খুব পুরাতন গ্রাম, খুব বর্ধিষ্ণ গ্রাম, এবং ভালো গ্রামটা, এমনি খারাপ নয়। মানুষ একটু কিছু মানুষের অর্থকড়ি আছে, কারণ আমাদের তো কিছু কিছু লোক 1 লাখ টাকার উপরও বা 1 লাখ টাকা করেও দান করেছেন ওখানে মন্দির করার জন্য। অল্প সংখ্যক হলেও করেছেন, কিন্তু তারপরে 25,000 50,000 এরকম তো দিয়েছে অনেকে। দেয়নি তা বলা যাবে না, লোকাল লোকের সাপোর্ট আছে। আর কিছু ছেলেছাপটা থাকে যারা ইয়ে করে, কিন্তু খুব অত্যাচার ওখানে কিছু আমাদের এখনো পর্যন্ত দেখিনি ওটা। আচ্ছা, এই আশ্রম চালাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে গেরুয়াধারী সাধু বা ব্রহ্মচারী। তো এটার সমস্যাটা আগামী দিন বাড়ছে, কারণ সাধু এখন তো মানুষের আসলে এটা হচ্ছে এটা নিয়ে কিভাবে মানে আমরা যেটা দেখছি যে এখন প্রত্যেক সংসারই একটি করে ছেলে মেয়ে। এখন তারপরে তাদের এডুকেশন, তাদের বিভিন্নভাবে তখন তার গার্জেনরা ওর মধ্য দিয়েই পড়ে থাকে। তার যে আদর্শগত যে শিক্ষাটা সেটা বাড়ি থেকেও ঠিক মতন পায় না, যার জন্যে আধ্যাত্মিকতার বাবা মায়ের মধ্যে যদি না থাকে তো ছেলে মেয়ের মধ্যে কি করে আসবে? ঠিক। তো সেইগুলো অভাব রয়েছে কিছু, সেই অভাবের জন্যই আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি, বা সেরকম ভালো ছেলে মেয়ে আসতে পারছে না, বা যে কজন হচ্ছে তারা অন্যান্য দিকে চলে যাচ্ছে।
এটা একটা ব্যাপার। আমাদের পরিবার থেকেই তো আসবে, তো গাছের পেট থেকে আসবে না, মানুষের কাছ থেকে আসবে। সেই আমরা নিজেরা ঠিক মতন আদর্শ নিয়ে তৈরি হতে পারছি না বলে আমাদের ছেলেমেয়েরাও সেরকম হচ্ছে না, যার জন্য এটা একটা ঘাটতি থেকে যাচ্ছে। তবুও চলছে। আচ্ছা, মানে আমরা তো দেখছি যে বলাগড় আশ্রমে যা একজন থাকলেও মোটামুটি তার খরচা বা আশ্রমের খরচা, লাইটের হ্যান ত্যান যা খরচা হয় মোটামুটি সবটা উনি সব ব্যবস্থা করেন। আমাদের এখান থেকে কিছু দিতে হয় না। উৎসব আদিও ওখানে থেকেও পাওয়া যায়। কিছু হয়তো ধার দেনা হলে আমরা দিই, কিন্তু সেটা ওরাই শোধ করে দেয়। আচ্ছা, বলাগড় আশ্রমই শোধ করে, কোনো অসুবিধে সেখানে নেই, এমনি ঠিকই চলছে। তবে লোক অভাব একটা আছে। মহারাজ একা থাকেন, তারও বয়স হচ্ছে, কাজেই যদি এরকম সহৃদয় ব্যক্তি কেউ থাকেন, আসেন, তাহলে আমরা তাকে সযত্নে মানে সেটা কি গৃহী মানুষ আসতে পারে? ভক্ত হলে তাকে ব্যাচেলার হতে হবে, বা বানপ্রস্থের জীবন যেমন হয় সেরকম হতে হবে। তা যে একটু সেবা দিতে পারবে ওখানে, ঠাকুরের কাজ করতে পারবেন, কর্মক্ষমতা থাকবে, সেরকম মানুষকে রাখা যেতে পারে। অনেকেই তো আসেন যে রিটায়ারমেন্টের পরে যাবো গিয়ে আশ্রমে কাটাবো, সেদিন সেরকম লোক আমরা পাই না ঠিক মতো। সে একদিন ভদ্রলোক ফোন করেছেন আমাকে, যে বলছেন যে আমার রিটায়ারমেন্ট খুব শেষ হয়ে এসছে, রিটায়ারমেন্টের টাইমটার পরে আমি ভাবছি বেলুড় মঠে সাধু হবো। হ্যাঁ, তো আমি বললাম যে এটা কি করে সম্ভব? কারণ সাধু হতে গেলে আপনাকে প্রথম হচ্ছে যে ঠাকুরের সেবা দিতে হবে, সেই সেবা দেওয়ার একটা বয়স আছে, সেই বয়স থেকে নিয়ম অনুযায়ী করতে হবে। উনি জানেন না, হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন আসে মাঝে মাঝে কি। কিন্তু মঠে তো অনেকে ভলেন্টিয়ার সার্ভিস দেন, রিটায়ার করে অনেক সেন্টারই দেন। তো মঠে যেটা পারা যায় সেটা আমাদের প্রাইভেট আশ্রমগুলোতে অসুবিধা। প্রাইভেট আশ্রমে অত সেরকম আসে না আর কি, সবাই মঠেই যেতে পছন্দ করে বেশি। আচ্ছা, এই মঠ আর এই প্রাইভেটে এটা মানে কি বলবো যে দ্বন্দ্ব আর কি, বিভেদ, মানে এটা লেগে আছে অনেক সময় দেখেছি। এটা একটা কথায় কথায় একটা হয়ে গেছে না, মঠের অনেক সাধু হয়তো প্রাইভেট শুনলেই তখন একটুখানি মানে ঠিক সেইভাবে ওনাদের ব্যাপার। তবে আমার ধারণা যে এটা আগে যতটা ছিল ততটা এখন নেই, কারণ এরা ভাব প্রচার করাতে কিছু আশ্রমকে ওরা নিজেদের আন্ডারে একটু করেছে, কারণ ওদের 10টা নিয়মাবলী দিয়েছে, সেইগুলো মেনে চলতে হবে, এবং কাছাকাছি ওদের গ্রিপের মধ্যেই ওনাদের করে নিয়েছে। সেই অবস্থাতে আমাদের এখন ওনাদের পরামর্শ নিয়েই চলতে হবে এক কথা। না, এটা তো ঠিকই যে স্বামীজির যে প্রতিষ্ঠিত যে মানে মঠ, সেই মঠের একটা নিয়মাবলী, সেই নিয়মাবলীর তো যদি পরিবর্তিত হয়, মানে কনভার্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো ভবিষ্যতে অসুবিধা আছে। সেই জন্য ওটা ঠিকই হয়েছে, আমরা একটা রেগুলেশনের মধ্যে থাকা দরকার। সেই জন্য অনেক আশ্রম আবার এর বাইরেও আছে, তারা তাদের মতন থাকে। আবার সবসময় যে নীতিগত কাজগুলো করতে পারেন হয়তো বুঝতে পারেন না, কিন্তু একটা গাইডে থাকলে ভালো। আমাদের এটা খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। ওনাদের অ্যাডভাইস পাওয়া যায়, বা সবথেকে বড় কথা যে যদি সম্ভব হলে ওনারা দীক্ষাও এখানে এসে দেন। হ্যাঁ, সেটা দেখেছি আপনার এখানে তো অনেক হয়েছে এরকম দীক্ষা। ভাইস প্রেসিডেন্ট এসছেন, মানে কে এসছেন? যদি স্বর্ণানন্দ মহারাজ এসছেন, স্বর্ণানন্দজি এসছেন, তারপরে শিবমানন্দ মহারাজ এসছেন, তারপর বাগীশানন্দ মহারাজ এসছেন, এনারা সব এসছেন, গিরিশানন্দ মহারাজ এসছেন। ওনারা আমাদের এই আশ্রমের পদধূলি দিয়েছেন দীক্ষার সময় বা অন্য সময় এসছেন। আর তাছাড়া তো অন্যান্য সাধুরা আসেন। হ্যাঁ, আসেন। আমরা একটা ভেবেছিলাম যে বর্ধমানে মঠের 2টো সেন্টার, তো এখন ভেবেছিলাম যে আমাদের একটু এর মধ্যে প্রভাব পড়তে পারে, কিন্তু পরে দেখলাম যে না, আমাদের যেমন ছিল তেমনই আছে, কিছু প্রবলেম হয়নি, সব ঠিকই আছে। না, আগের থেকে তো এখন দেখছি শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচার বেশি হচ্ছে। এখন তো সোশ্যাল মাধ্যমে অনেক প্রচার হচ্ছে, যেখানে মানুষ জানতে পারছে, বা এই ধরুন একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের প্রচারটা একটা মাধ্যমে চলে যাচ্ছে তার বাড়িতে। আর করোনার পর থেকে আমার মনে হয় যে মানুষ একটু মন্দিরমুখী হয়েছেন আর কি, মন্দির বা মসজিদমুখী। হ্যাঁ,
এখন এটা বেড়েছে একটু। তার মানে শ্রীরামকৃষ্ণের ভাবধারা যত বেশি প্রচার হবে ততই সমাজের মঙ্গল বা কল্যাণ হবে। আগের থেকে এখন তো হচ্ছে। আমরা বলাগড়েও দেখছি যে বলাগড়ে কিছু মানুষ এখন রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছে, আমাদের এখান থেকে নিয়ে গেছে। তো এখন তারাও আগ্রহী। ইস্কন টিস্কন তাদের তো অনেক বুঝিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তো তারা এখন ঠাকুরের ভাবধারায় আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো ওনারাও নিত্য নৈমিত্তিক আসছেন আশ্রমে। প্রতিদিন বিকেলবেলায় 15-20 জন তো আসেন পাঠ টাট শুনতে। তা কাছাকাছি এবং মানুষের উৎসাহ আছে। তবে যদিও একটু মানে বৈষ্ণব ঘেঁষা মানুষ, কিন্তু তবুও ঠাকুরের ভাব আস্তে আস্তে প্রচার হচ্ছে। এটা তো হবে, এখানে ওখানে শান্তিপুর, নবদ্বীপ কাছাকাছি শ্রী চৈতন্যের ভাব তো ওদিকে একটা থাকবেই। আর সেটা খারাপ কিছু নয়, গোড়ামিটা না থাকলেই হলো। হ্যাঁ, গোড়ামিটা না থাকলেই হলো। আমরা চাই যে যেটা যে ধর্মের অবলম্বন করুক না কেন, কিন্তু মতাদর্শ থাক তার, কিন্তু বিরোধ না থাকলেই হলো। তো সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের ধর্ম নিয়ে দু একটা কথা যদি বলেন। যে না, ঠাকুরের ভাবধারার মধ্যে তো বিভেদের কথাটা আমরা জানি না, কারণ আর তিনি তো এতগুলো ধর্ম নিয়ে তপস্যা করেছেন, সাধনা করে মানুষকে জানিয়েছেন যে কোনো ধর্মই ছোট নয়, প্রত্যেক ধর্মের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়। যে যেদিকে যায় না কেন তার তো উপমা অনেক দিয়েছে, আপনারা জানেন, আমি আর সেগুলো বলছি না। কিন্তু কিছু স্বার্থান্বের লোক এগুলো নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করে বা অন্যভাবে মানুষকে প্রভাবিত করে, সেই জন্যই কিছু অশান্তি হয়। তাহলে আমার মনে হয় যে যারা ভক্ত হবেন, সে যে সম্প্রদায়ের হোক, তারা সেই এক ভগবানের দিকেই সবাই যাচ্ছেন, কারণ তাদের মধ্যে কোনো বিভেদ থাকার কথা নয়। বিভেদটা আছে শুধুমাত্র যারা মানে অশুভ শক্তি যাদের মধ্যে বিরাজ করছে, ও আসরিক শক্তি যাদের মধ্যে বিরাজ করছে, তারা মানুষকে ভালোবাসে না, তারা ভগবানকে কি ভালোবাসবে? তো তারাই এগুলো করছে এবং সারা পৃথিবীতে মানে এইভাবে একটা অস্থিরতা সৃষ্টি করছে। মানে এই প্রসঙ্গে একটা কথা আমি বলি, আপনি যদি দেখেন যে বর্তমান যুব সমাজ, এই যুব সমাজকে যদি আপনি কিছু একটা কথা বলেন বা কেউ হয়তো কোনো প্রসঙ্গ নিয়ে কথা বললো, কিন্তু এটা উত্তেজিতভাবে উত্তর সেখান থেকে আসে। হ্যাঁ, তো কিভাবে এই যুব সমাজকে এই আসলে এটার মধ্যে মানে আমরাও ঠিক সেইভাবে যুবকদের টানতে পারছি না। এরা অস্বীকার করলে তো হবে না, কারণ ভালোবাসা একটা মেন ব্যাপার। কারণ সাধুরাও যে সবাই খুব ভালো ব্যবহার করেন তাও করেন না, তো তার জন্যে ছেলেমেয়েরা খুব একটা আসতে চায় না। কিন্তু আবার কোনো সাধুরা তো খুবই প্রেমিক হন এবং তারা খুব ভালো ব্যবহার করেন, তাদের কাছে ভক্তরা যায়ও অনেক বেশি। এটা তো আমরা ফল হাতাহাতি পাই, যে বেশি খিটমিট করে তার কাছে যায় না, যে একটু ভালো ব্যবহার করে তাদের কাছে যায়। কিন্তু আমরা তো মানে যদি তারা এদিকে না আসতে চায়, তাহলে পরে তো সেটা দুর্বলতা আমাদের। আমরা ঠিক গাইড করতে পারছি না, তাদেরকে আনতে পারছি না, এটা সেই জন্যই তারা ঠিক আসছে না। না, প্রাইভেট মঠের ক্ষেত্রে ধরুন অধ্যক্ষ দীর্ঘদিন বা সেখানে হয়তো রয়েছেন, সেখানেই তার মানে শেষ, হ্যাঁ, শুরু এবং শেষ। কিন্তু মঠ মিশনে যেটা বেলুর মঠের আন্ডারে, সেখানে তো তা না, সেখানে তো ট্রান্সফার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো সেখানে যারা ভক্তরা যান তারা তো আমার মনে হয় ঠাকুরমা স্বামীজির জন্যই যান। আজকে এই মহারাজ আছেন, কালকে এই মহারাজ নেই, সেটা তো আর ঠাকুরমা স্বামীজিকে দেখেই যান, কিন্তু তবু একজন ব্যক্তিগত ব্যাপার আছে, মানে সেটা দেখা যায়। মানে আপনি বলছেন আন্তরিকতার যে ব্যাপারটা, এটা থাকেই, সেটা তো অস্বীকার করা যাবে না। সেটা একটা ভালোবাসা, মানুষ সবাই বুঝতে পারে, একটা পিঁপড়েও বুঝতে পারে যে আমাকে কে ভালোবাসছে না বাসছে। ঠিকই, সেই জন্যে সেটা একটা দরকার আছে, নেই তা না। বর্ধমানে তো ধরুন মিশনের 2টো সেন্টার। হ্যাঁ, 2টো সেন্টার, তাতে বর্ধমানবাসীর তো এখন প্রচুর দীক্ষাও নিচ্ছে, বা বর্ধমানের বাইরে আশপাশ গ্রামগুলো থেকেও নিচ্ছে। কিন্তু সে তুলনায় যদি বলেন যে খুব ভক্ত সংখ্যা বেড়েছে, তা কিন্তু হয়নি।
শুধু কারণ এই প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন বর্ধমান শহরে, যা মানে আমরা দেখছি 80 দশকে তখন থেকে ভূতেশানন্দ মহারাজের দীক্ষিত সন্তান এখানে আছেন। তো সেগুলো ধরলে তো কয়েক হাজার মানে দীক্ষার্থী হয়। সে তুলনায় বর্ধমান কিন্তু কম। শামশারে আমরা দেখেছি যে ক্যাম্পাসটা আছে তাতে 1,500 লোক দাঁড়াতে পারে। তো সে 2,000 বেশি লোক হয় না। তো কিন্তু সেখানে বর্ধমানের পপুলেশন হয়তো 10 লাখ আছে, কিন্তু তার মধ্যে হয়তো 1/3 হলেও তো তার ভক্ত আছে। তো সেইরকম দেখতে পাই না। আমরা ঈশাত্মানন্দ মহারাজকে দেখলাম যে দুর্গাপুরে সিজন হলে লোকের জায়গা দেওয়া যাচ্ছে না, আর বর্ধমানে বাজেপ্রতাপপুরে গিয়ে দেখলাম যে ফাঁকা, 200 লোক হয়নি সেখানে। তা এটা তো ভাবতে হবে যে বর্ধমানে কিন্তু সেইভাবে আমরা করতে পারছি না। কারণ একবারই আমরা দেখেছিলাম যে স্বামীজির যে 150 হয়েছিল তখন 3 দিন একটা অনুষ্ঠান করেছিলাম, তখন মঠের সেন্টার এখানে হয়নি। তো টাউন হল তখন আমরা ভাড়া নিয়ে করেছিলাম। তখনও আমাদের টিকিট দুয়ারে দুয়ারে গিয়ে দিতে হয়েছে, কার্ড দিয়ে ওই হলটুকু ভর্তি হয়েছে। আচ্ছা, তো এই তো বর্ধমানের পরিস্থিতি। তার মধ্যে তো নিশ্চয়ই আমরাও হয়তো পাচ্ছি না, আমাদের কিছু দুর্বলতা আছে, সেটা অস্বীকার করলে হবে না। তো এখন তো মঠ মিশনের এসেছে, এখন একটু পরিধিটা অন্যরকম হবে। মানুষ তো চায় যে বেলুড় মঠের সেন্টারে যাব আমরা, তো সেই যাক, সেটা তো ঠাকুর ইচ্ছা হয়েছে এখানে, যেহেতু যেভাবেই হোক মানুষ এই পথে আসুক, এটি আমাদের কাম্য। সে প্রাইভেট আশ্রমে আসুক আর মঠের আশ্রমে আসুক। মানে একটা কথা আপনাকে বলি, যেটা হচ্ছে যে ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে আগে স্বামীজিকে জানতে হবে। হ্যাঁ, এটা স্বামীজিকে জানতে, এই যে কথাটা, তো আজকে স্বামীজিকে যদি জানতে হয় তাহলে এই যে যুব সমাজ, যে যুব সমাজকে প্রথম তো উদ্বুদ্ধ করতে হবে। এবং যেখানে আমি এটা বলি যে আমি দেখি যে সাউথের অনেক সেন্টারে যেখানে অনুষ্ঠান হলে স্বামীজির নিয়ে যদি কোনো আলোচনা হয়, সেখানে কিন্তু যা তার মানে সিট আর কি, যেখানে বসার জায়গা, তার বেশি ছাপিয়ে যায়, যেটা এখানে কিন্তু 20%ও আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। এইটার কারণটা কি? এটা কারণ একটাই আমার মনে হয় যে আমরা এখানে ঠিকমতো প্রচার করতে পারি না, যুবকদের ঠিকমতো। কিন্তু প্রচার মাধ্যম তো এখন অনেক বেশি অ্যাক্টিভ, না ওইরকম প্রচার শুরু করে নিউজ চ্যানেল। ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ঢোকাতে হবে তো জিনিসটা। মানে দেখুন, এখন আমাদের ভাব প্রচারে ওনারা বলছেন যে যুব সম্মেলন বেশি করে করুন, বা যুবকদের নিয়ে কমিটি করুন, যুবকদের করুন। তার মানে কি ওনারাও এটা ঠিক করতে পারছেন না, তাহলে আমাদের উপর চাপ দেবে কেন? আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে বলছি, যেটা হচ্ছে মঠ মিশনে যারা এখানে অধ্যক্ষ বা সেক্রেটারি আছেন, বেশিরভাগই দেখুন 70-75 কাছাকাছি। তাহলে যুবকদের কেন সেখানে স্থান দিচ্ছে না? এটা সেক্রেটারি যদি নতুন যুবককে দেয়, তাহলে তো এখানে যুবকদের আরো বেশি টান। না, অনেক অনেক আশ্রম দিচ্ছে এখন। বোলপুরে দেখবেন যে খুব কম বয়সে একজন ওনাকে অধ্যক্ষ করেছে। কোনোদিন যাবেন গিয়ে আলাপ করে, আমাদের এখানে এসেও ছিলেন এখন ভূদেবানন্দ বলে, সম্ভবত ওনার শুনলাম। আমি কদিন আগে ওই মল্লারপুরের কাষ্টগোড়া বলে একটা জায়গা আছে, ওইখানে একটা মন্দির উদ্বোধন হচ্ছিল, গিয়েছিলাম, ওইখানে উনি এসেছিলেন। তো উনিও বক্তৃতা বলছিলেন যে মায়ের কৃপা সম্বন্ধে, যে মাকে ধরে থাকলে বা মায়ের কাছে প্রার্থনা করলে কিভাবে হয় ওনার, মানে এরকম উনি কাহিনী বলছিলেন, এবং সেগুলো সত্য ঘটনা। সেগুলো তো ওনার মুখের কথাটা আমার না বলাই ভালো। তবে তার মোদ্দা কথা হচ্ছে যে তিনি একটি কনস্ট্রাকশন ফেঁদেছিলেন, সেটা বহু টাকার ব্যাপার। তো সেইটি তিনি এয়ারপোর্টে বসে থাকতে থাকতে এক ভদ্রলোক তার পাশে বসে, এবং তিনি একটা স্বামীজির বই পড়ছিলেন, এই মহারাজ। সেই ভদ্রলোক কে উনি টয়লেট যাওয়ার জন্য বলেন যে আমি একটু আমার ব্যাগটা দেখবেন, আমি একটু টয়লেট যাচ্ছি। ঘুরে এসে দেখছেন যে উনি বইটা পড়ছেন। তো বইটা প্রথমে হয়তো পড়েছেন, উনি এই লাইনের মানুষ নয়। দিয়ে পরবর্তীকালে স্বামীজির সম্বন্ধে উনি ওনার সঙ্গে কথা বলেছেন, এই করেছেন, ওনার সঙ্গে বম্বে পর্যন্ত গেছেন। দিয়ে পরে ওনার সব ঠিকানা নিয়ে, ফোন নাম্বার নিয়ে, পরে ওনার সঙ্গে যোগাযোগ করে উনি জানা গেল যে একটা বড় কি কোম্পানির একটা উনি
মালিক। তো উনি প্রথমেই বলেছিলেন যে আপনি এই বিশেষ মানে কাজের জন্য আমি 3 কোটি টাকা আপনাকে পাঠাচ্ছি। তো ইনি তখন খুব অবাক হয়ে গেলেন যে আমার, তখন ওনারা যে প্রজেক্টটা করবেন বলছেন, নরেন্দ্রপুরে সম্ভবত উনি তখন ছিলেন, তো প্রজেক্টটা করবেন বলেছেন না, সেটা তার তখন একটু বড় করে করার কথা ভাবছে। আচ্ছা, বলছি সেইটা আস্তে আস্তে আমাদের কাছে এরকম টাকার যোগান কিন্তু মা জুগিয়ে দিয়েছিল, এবং 5 তলা বিল্ডিং যেটা হয়েছিল, এরকম একটা মায়ের কথা নিয়ে উনি বলছিলেন, যেটা মাকে জানালে হয়। তো আমরা দেখুন, সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে যে এইসব নিয়ে খুব একটা মায়ের কাছে আমি প্রার্থনা করি না। আমি প্রার্থনা আধ্যাত্মিক জগতের উন্নতির জন্য আমি করি, কিন্তু আমি দেখেছি তাতেও কিছু অভাব হয় না। মোটামুটি মনে যেটা মানে জাগে সেটা হয়ে যায়। আজ অবধি তো হচ্ছে দেখছি। তো সেটা এখন আমার একজন সাধু সেদিকে আমাকে বলছে যে আপনার সিদ্ধাই টিদ্ধাই আছে, সেই জন্য এইসব হচ্ছে। আমি সিদ্ধাই আছে আমি এটা ভাবি না, তবে মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি না। যেটা সিদ্ধাই বলতে যেটা ঠাকুরের বিরোধী ছিল, বিরোধী ছিল। আমি একজন সাধুই আমাকে বলছেন কথাটা, কিন্তু না, ওই সব কিছু ব্যাপার নয়। মানুষ ভালোবাসে বা তার মনে হয়েছে সে করেছে, তার মানে না যে তাকে আমি কোনো টুপি পরিয়ে করেছি। ঠিক, হ্যাঁ, তিনি বুঝেছেন করেছেন, সেটা এর মধ্যে কোনো সিদ্ধায়ের ব্যাপার কিছু নেই। না, দান করাটা একটা মহাভাগ্যের। দান তো আমি চাইলেই করতে পারি না, না থাকলেও হয় না। হ্যাঁ, অনেকে ইচ্ছা করলেও পারে না। মানে টাকা আছে কিন্তু দেওয়ার মন নেই। দেওয়ার মন নেই। আর অনেকে দেওয়ার মন আছে, টাকা নেই। ঠাকুরই তো বলতেন অর্থেরও দরকার আছে, দুটোই, কিন্তু অর্থটা ভালো কাজে লাগাতে হবে। ভালো কাজে লাগাতে হবে। আমি এক মানে সাধুর কাছে শুনেছিলাম যে আপনি রোজগার করুন, বেশি করে করুন, সৎ পথে করুন, কিন্তু তার কিছুটা অংশ তো ব্যয় করুন সমাজের কল্যাণ। এবং তো আছেই এটা না যে আপনাকে 75% আপনাকে করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে যে মঠ মিশনে দেখেছি যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় সেখানে কিন্তু পুরুষের থেকে মায়েদের ভিড় বেশি হয়, মানে এটার কারণটা কি? আমিও ভেবেছি এটা, কিন্তু আমরাও দেখেছি যে কোনো অনুষ্ঠানে মেয়েদের ভিড়ই বেশি হয়। তো আমার ধারণা, মানে শনিবার রবিবার হলেও কিন্তু হ্যাঁ, না, এটা আমার ধারণা যে মানে এদের একটা আবেগ কাজ করে। মানে এটার মানে এই নয় যে এরা প্রচুর ভক্ত বা এরা সাধিকা হয়ে গেছে, তাহলে তো মহিলা সাধিকা প্রচুর দেখা যায়, সেরকম তো দেখা যায় না। তা আর এনারা যদি শুদ্ধ সত্য হয় তাহলে এনাদের সন্তানও সেরকম আসবে। তাহলে আজকে এত মানে কুসন্তানও তো জন্মাচ্ছে। ঠিক, তো সেটাও তো হওয়া উচিত নয়। যদি এত ধর্ম পিপাসু মানুষ হবে, তার অন্তরে যদি ঢোকে সেটা। কিন্তু আমার বুঝতে পারি না, আমিও সেটা। তবে নিঃসন্দেহে একটা ভালো দিক আসছে, তো আস্তে আস্তে তো তার মধ্যে সেই জিনিসটা জাগবে না তো নয়, কিন্তু তবে ওদের সংখ্যাই বেশি থাকে। তো সমাজে এটাও একটা প্রচলিত আছে যে মা যদি শিক্ষিত হয় তাহলে তার পরবর্তী জেনারেশন কিন্তু সেই শিক্ষাটা তার, হ্যাঁ, সে তো বটেই। মায়ের ওপরই সব নির্ভর করে। বাড়িতে পুরুষ মানুষ সে তো বাইরে চলে যায়, সারাদিন ছেলে মেয়ে যাই থাকুক মায়ের কাছেই থাকে, তার আদর্শটাই বড় কথা। ঠিক, এগুলো যে বাড়ির মানে মহিলা ভালোভাবে সেই বাড়ির উন্নতিও ভালো হবে, এটা আমরা তো চোখে দেখছি। যেখানে ওই মহিলা বিশৃঙ্খলা করবে সেখানে তো সেই সংসার কখনো ভালো হবে না। একটা কথাই আছে পত্নী সহধর্মিণী বলা হয়, সহধর্মিণী কথাটার মানেটা তো তাই। সেই জন্য ওটা থাকে, এবং নিশ্চয়ই ভগবানের টানে আসে, সে অস্বীকার করা যাবে না। তা নাহলে আসবে কেন তো কাজকর্ম ছেড়ে? বা এখনকার দিনে প্রলোভনের তো অভাব নেই, সিরিয়াল অমুক তমুক প্রচুর আছে, তা সেগুলো ফেলে যে আসছে সেটা তো একটা শুভ দিক বটেই। ওনারা অস্বীকার করেছে, যা ওনার একটু বেশি কিছু আবেগ আছে, কিছু সত্যিকারও আছে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যুব সমাজের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, যে আগামী দিনে ধরে থাকতে গেলে
সমাজ আমরা সবটাই বুঝতে পারছি যে যুবকবিহীন কোনো আশ্রমই বেশি দিন টিকবে না। মানে শুধু আমি আশ্রম বলছি না, সামাজিক কাঠামো যেটা আর কি, সেটাও তো সামাজিক কাঠামো তো শুনুন, একটা জিনিস দেখবেন যে খুব বদমাইশ ছেলে আমরা লক্ষ্য করে দেখেছি, কিন্তু বাইরে একটা মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সেই ছেলেগুলো এগিয়ে যায়, সেটা তাদের মধ্যে একটা ভালো দিক আছে তো, আমরা সেটাকে মানে আরো উৎসাহিত করে ইয়ে করতে পারছি না, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু ছেলে যে ভালো নেই সেটা বলা যাবে না। ব্রেন ওয়াশ করে তাকে খারাপ করে দিচ্ছে শুধু বললে তো হবে না, কিন্তু আমরাও তো তাকে ব্রেন ওয়াশ করতে পারছি না, ঠিক তাকে ভালোভাবে আনতে পারছি না। সেটা আমাদের দোষটা আমরা কেন ঢাকবো? সেটাও কিন্তু আমাদেরও খানিকটা দরকার আছে, সমাজের প্রতি তো এটা করা উচিত। কিন্তু আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রিজিয়নের ক্ষেত্রে, যেমন ধরুন নর্থ রিজিয়নে যদি যাই, সাউথে যাই, যেখানে হয়তো ধর্মের প্রভাবটা একটু বেশি, এবং সেখানে দেখুন তার বাবা মায়েরা কী করে, প্রতি সপ্তাহে মঙ্গলবার শনিবার এই দিন দেখে তারা মানে মন্দিরে নিয়ে যায়, যে মঙ্গলবার সেখানে হনুমানজি, বা শনিবার দিন সেখানে বাড়ের মন্দিরেও বা কালী মন্দিরেও নিয়ে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু সেইভাবে কি সন্তানদের নিয়ে আসে হাত ধরে আশ্রমমুখী কি করে? না, ততটা করে না। এখন পড়াশোনার দিকে খেলা উঠে গেছে, দেখছেন না, বাচ্চারা খেলতে পারে না, তাদেরকে মানে কেরিয়ার নিয়ে সবসময় সবসময় মানে কি কেরিয়ার তো এইভাবে যায় না। কিন্তু কেরিয়ারের পরে তো যে ঘটনাগুলো ঘটছে, বাবা মা রইলো এখানে, সে রইলো বিদেশে, তারপর যোগাযোগ নেই, ওই 5 বছর পর একবারে এসে আর ওই ভিডিও কলে হাই হ্যালো করে, আর কিছু অর্থ পাঠিয়ে দেয় কোনো সময়। ওইটা আমি জিজ্ঞেস করেছি তাদেরকে, যে তা বলছে যে না, ওর তো জীবনে একটা প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রতিষ্ঠিতটা বলতে কি, শুধু টাকা রোজগার আর লেখাপড়া শিখে খুব উচ্চ শিক্ষিত হয়, এটাই কি শুধু প্রতিষ্ঠিত? আর সমাজে কোনো কাজ করবে না? আমরা দেখুন, আমাদের দেশে খেয়ে, আমাদের দেশে এত বড় হয়ে, আমাদের দেশে লেখাপড়া শিখে একটা জায়গায় গিয়ে তারপরে তো সে বিদেশে যাচ্ছে, আর সেই ব্রেনগুলোকে বিদেশে সব নিয়ে কাজে লাগাচ্ছে। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থাকছে না। তাহলে আমাদের দেশ কি পেল? আমাদের সামান্য খেটে খাওয়া মানুষের পয়সা, সেই ট্যাক্সের পয়সা। আপনি দেশের কথা ছাড়ুন, তার পরিবার কি পেল? পরিবারও পেল না, দেশও পেল না, কিন্তু দেশকেও তো দিতে হবে, তাই না? ঠিক। একজনকে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে সরকার কত টাকা খরচা হয়, সেই সরকারের টাকাটা তো আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা। তাহলে তারা যদি দেশের জন্য কিছু না করতে, শুধু পরিবারের কথাই বলবে কেন? তো পরিবারটা কি করে না, তো দেশ করবে। আবার এর ব্যতিক্রম আছে, অনেকে করছে না তা না, এটা যে একবার কথা চলছে কি করে গেল। আজকে দেখুন, স্বামীজির জন্ম ভারতবর্ষে তথা আমাদের বাংলায়, এবং স্বামীজির প্রসার সারা বিশ্বে, এবং স্বামীজির আদর্শ কিন্তু আমাদের ভারতবাসীর থেকে বিশ্বের অন্যান্য জায়গার লোক কিন্তু বেশি নেই, যুব সমাজ বেশিভাবে কিনে। আপনি ইউএসএতে যান, ইউএসএতে দেখুন যুব সমাজ কিন্তু স্বামীজির আদর্শ মেনে চলে অনেক বেশি। মানে বিশেষ করে বাংলাতে এত মহাপুরুষ, এত অবতার জন্মগ্রহণ করেছে, সেখানে বাংলার মাটিতেই আজকে দেখুন যে ধর্ম নিয়ে কি চলছে। ঠিক। আমরা বাইরের স্টেটগুলো দেখার দরকার না। আমাদের এই স্টেটে আমরা এত ভাগ্যবান যে আমাদের এখানে এত মুহূর্ত জন্মগ্রহণ করেছে, যে এত অবতার জন্মগ্রহণ করেছে, এবং কাছাকাছি কতগুলো সতীপীঠ আছে, কত শক্তিপীঠ আছে। তো আমরা সেখান থেকে সেই জায়গাটা, সেই মাটিটাকে কত কলুষিত করে দিচ্ছি শুধু রাজনীতি করতে গিয়ে।